সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স, ব্যাংকিং ও বিমার ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার নাম্বার 9 করছি। আর চ্যাপ্টার নাম্বার 9-এ হচ্ছে যে আমরা গত 2টি বা 3টি ক্লাস করেছি, আর আজকে হচ্ছে যে আমরা সেই ক্লাসটি করব চ্যাপ্টার নাম্বার 9-এর। আর তোমরা জানো যে চ্যাপ্টার নাম্বার 9 হচ্ছে আমাদের রিস্ক অ্যান্ড রেট অফ রিটার্ন এই চ্যাপ্টারটি, অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হারের এই চ্যাপ্টারটি আমরা করছি। গত ক্লাসে আমরা যেই টপিকটি পড়েছিলাম, আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমাদের গড় মুনাফার হার বের করতে হয়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গিয়ে হচ্ছে যে আমরা বলছি যে বিভেদাঙ্ক কিভাবে বের করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ গড় মুনাফার হার সাথে আদর্শ বিচ্যুতি, এবং তার পরবর্তীতে এসে আমাদের বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ ঝুঁকি কিভাবে পরিমাপ করতে হয়, কি কি মাধ্যমে হচ্ছে যে ঝুঁকি পরিমাপ করে থাকি আমরা, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলছি। আজকেও তারই ধারাবাহিকতা, আজকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নিয়ে কথা বলবো, অর্থাৎ বিভেদাঙ্ক নিয়ে আমরা কথা বলবো। তোমরা ইতিমধ্যে জানো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অর্থাৎ বিভেদাঙ্কের সূত্রগুলো হচ্ছে যে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। বিভেদাঙ্কের সূত্র হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এভারেজ রেট অফ রিটার্ন ইনটু 100, এই ছিল আমাদের হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র। এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা কোথা থেকে পাই, এটা হচ্ছে যে আমাদের আদর্শ বিচ্যুতি এর মান। কথা বোঝা গেছে? এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যখন বাই করে দিই, এটা থেকে আমাদেরকে এই মানটা বের হয়ে যায়। আর এটা হচ্ছে যে কি আমাদের এভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার। অর্থাৎ এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করতে গেলে আমাদের কি লাগবে, 1 নম্বরে গড় মুনাফার হার বের করতে হবে, এবং 2 নম্বরে আমাদেরকে আদর্শ বিচ্যুতি জানা লাগবে, পরিমিতি ব্যবধান আমাদেরকে জানা লাগবে। তার পরবর্তীতে 3 নম্বরে আমরা এই কাজটা করতে পারবো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করতে পারবো। অর্থাৎ এই 1 নাম্বার প্লাস হচ্ছে যে 2 নাম্বার ইকুয়াল হচ্ছে যে 3 নাম্বার পাইতে হলে আমাদেরকে কি লাগবে, 1 এবং 2 লাগবে। কথা বুঝাইতে পারলাম? তার মধ্যে আবার কি সত্য আছে, যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, আবার যদি প্রবাবিলিটি না দেওয়া থাকে, তাহলে প্রবাবিলিটি দেওয়া থাকলে আমাদের কেমন হবে সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অন্যথায় কি আমরা করতে পারবো না। তাহলে দেখো, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, বিভেদাঙ্ক কিভাবে কাজ করতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়, আমরা মুখে মুখে বললাম। আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। যেমন আমরা যদি একটু লক্ষ্য করে, আজকে আমরা প্রবাবিলিটি দিয়ে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর কাজ করি। তার পরবর্তী আমরা আরেকটা করবো হচ্ছে কোএফিসিয়েন্ট ছাড়া, আমাদের প্রবাবিলিটি ছাড়া আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করি। তাহলে আমরা যদি দেখি, বাটা লিমিটেড এর মহাব্যবস্থাপক তিনি সিকিউরিটি বাজারে বিনিয়োগ করতে তিনি দুটি প্রকল্প X এবং Y
ওয়াইতে বিনিয়োগ করবেন বলে ভাবছেন। এখন আর্থিক অবস্থা 2 নম্বর আমার সম্ভাবনা এক্স ওয়াই আয়ের হার। তাহলে দেখো আমার ভালো স্বাভাবিক মন্দা, এই যে আমার তিনটি অবস্থা। তাহলে প্রথমে আমি যদি দেখি 0.25, 0.50, 0.25। তো প্রকল্প এতে আমার কি আছে 20%, 30%, 10%, 15%, 35%, 12%। এই হলো যে আমার কাজ। এখন প্রশ্ন আমাকে বলা হচ্ছে যে তার আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এক্স এর আদর্শ বিচ্যুতি এই 2 নম্বরের কাজ হচ্ছে যে তার কোন প্রকল্পে বিনিয়োগ অধিক লাভবান হবে। তাহলে দেখো এই হচ্ছে যে আমাদের কাজ। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে বাটা কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক তিনি সিকিউরিটি বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, তাই তিনি দুটি প্রকল্পে এক্স এবং ওয়াইকে বিনিয়োগ করবেন বলে ভাবছেন। এখন যে প্রকল্পটির কথা অথবা যে কোম্পানিটির কথা তিনি ভাবছেন, এই কোম্পানির আর্থিক অবস্থা বলা আছে যে ভালোর অবস্থা 25%, স্বাভাবিকের অবস্থা 50%, মন্দার অবস্থাও কি 50%। এই কোম্পানি দুটির আয়ের হার পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বলছে যে এক্স কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তার কোন প্রকল্পে বিনিয়োগ করলে অধিক বেশি লাভবান হবেন। এই হচ্ছে যে আমাদের প্রশ্নটির দিকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদেরকে প্রথম কি করতে বলা হয়েছে, আমাদেরকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি দিকে যদি আমরা খেয়াল করি যে আদর্শ বিচ্যুতি আমাদেরকে বের করতে হলে আমাদেরকে কি করতে হয়, গড় প্রত্যাশিত আয়ের হার আমাকে বের করতে হবে। যদি প্রত্যাশিত আয়ের হার বের না করে তাহলে হচ্ছে যে আমার আদর্শ বিচ্যুতি করতে পারবো না। আর আদর্শ বিচ্যুতি যদি না করি তাহলে হচ্ছে যে আমরা এখন আমরা
এখানে একটা কোন প্রকল্প বিনিয়োগ করা বলে লাভবান হবে, আমরা আদর্শ বিচ্যুতি দিয়েও করে ফেলতে পারি। তো আমরা এখানে একটা যদি সেট করে দিই, বিনিয়োগ করলে অধিক লাভবান হবেন, এটা লিখে দিই বিভেদাঙ্কের মাধ্যমে বিবেচনা করব, বিভেদাঙ্কের মাধ্যমে বিবেচনা করে এই কথাটি আমরা জাস্ট অ্যাড করবো এটার সাথে, যে আমরা বিভেদাঙ্কের মাধ্যমে আমরা করব। দেখো আমরা এটা একটা সমাধান করি। 1 নাম্বার হচ্ছে যে আমাদের সমাধান, যদি আমরা লক্ষ্য করি আমরা জানি যে আসলে আমাদের কি আদর্শ বিচ্যুতি আমাদেরকে বের করতে বলা হয়েছে। আদর্শ বিচ্যুতি বের করতে যদি যাই আমরা, তাহলে আমাদেরকে কি লাগবে, আমাদেরকে অ্যাভারেজ রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন আমাদেরকে বের করতে হবে, প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমরা লিখি প্রত্যাশিত আয়ের হার এক্স এ, প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন এভারেজ রিটার্ন ইকুয়াল প্রবাবিলিটি দেওয়া আছে। প্রবাবিলিটি থাকলে কি হয়, সামেশন আর আই ইন্টু পি আই। তাহলে দেখো এখন আমাদের আর আই আমাদের প্রথমটা কত ছিল 20%, 20 ইন্টু প্রবাবিলিটি কত 0.25 প্লাস পরে হচ্ছে যে আমাদের 30 ইন্টু 0.50 প্লাস আছে আমাদের কত 10%, 10 ইন্টু 0.25। এই সবগুলো করলে পার্সেন্টেজ করার পর আমাদের যে অ্যামাউন্টটা আসবে ধরো এখানে আমরা ওয়াইটা করলাম, আমরা এখানে ওয়াইটা করার পর আমাদের আসবে, প্রশ্নে আমাদের এক্স প্রকল্পের কথা উল্লেখ করছি। এখানে আমরা ওই এক্স প্রকল্পটা মুছে দিয়ে আমরা ওয়াই প্রকল্পটা লিখলাম। ওয়াই প্রকল্পে সেইটা করার পরে তার আসবে হচ্ছে যে 24.25%। তাহলে দেখো এই একটা অ্যামাউন্ট আমরা কি পেয়ে গেলাম এক্স। এখন আমরা জানি উই নো standard deviation of y, probability, thus expected return Ri minus average return of y whole square into pi। probability যেহেতু আমাদের আছে এর আমরা মান বসাতে হবে। Ri প্রথমটা আমাদের কত পার্সেন্ট, এখানে আমরা একটু চেঞ্জ করি 30%, এখানে 12%। তো প্রথমটা আমাদের কত 15 মাইনাস এভারেজ রিটার্ন কত 24.25, 0.2425 হোল স্কয়ার ইনটু 0.25 প্রবাবিলিটি প্লাস দ্বিতীয়টা আমাদের আছে কত, দ্বিতীয়টা আছে আমাদের 30 মাইনাস 24.25 হোল স্কয়ার ইনটু 0.50। তাহলে আমরা এটা একটু উপরে লিখি, আমরা উপরে লিখি, আমরা একটা অ্যামাউন্ট বাকি আছে তো আমরা নিচে লিখে দিই 12 মাইনাস 0.2425 ইনটু 0.25। এই এখন এই সবগুলা আমরা কাজ করার পর আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে যে 116.69 আসবে। তাহলে এটাকে আমরা বর্গমূল করার পরে 10.8% আসবে। এইটা হচ্ছে যে আমাদের ওয়াই
প্রকল্পের আমাদের প্রত্যাশিত আয়ের হার এবং হচ্ছে যে আমাদের আদর্শ বিচ্যুতি আমরা কি নির্ণয় করতে পারলাম। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, আমাদের কি আদর্শ বিচ্যুতি 10.8 এবং এভারেজ রিটার্ন আমরা পেলাম কত? এভারেজ রিটার্ন পেলাম 24.25। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে বলছে যে বিবেচনার মাধ্যমে তার জন্য কোন প্রকল্প বিনিয়োগ করা উচিত? বিবেচনার মাধ্যমে কি বিবেচনা বা মূল্যায়ন করব। তাহলে আমরা এখন দেখি ক প্রকল্পের এক্স প্রকল্পের হচ্ছে যে আমরা এখন বের করি, তারপরে হচ্ছে যে আমরা ওয়াই প্রকল্পের দিকে আমরা যাই। এখানে আমরা লিখি এক নম্বর হতে পায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইকুয়াল কত পার্সেন্ট? 10.8%। বুঝে গেছে? তারপরে এভারেজ রিটার্ন অফ ওয়াই পেলাম কত? 24.25%। এক্স এর প্রত্যাশিত আয়ের হার, এক্স এর প্রত্যাশিত আয়ের হার কি আমার? expected return of x সমান RI into PI বা RX PX আমরা লিখতে পারি 20 into 10.30 into 0.50 প্লাস 10 into 0.25। তাহলে এইটা করার পর আমাদের যে মার্ক আসছে সেটা হচ্ছে 22.5% আমাদের আসছে। তাহলে এখন আমরা কি করব? এইটারে x এর আদর্শ বিচ্যুতি হলো standard deviation of x root summation RI minus average return of x whole square into PI। তাহলে দেখো এখানে আমরা কি করব? আমরা মান বসাবো x এর। এই মানটা আমাদের দেখা যাচ্ছে না, আমরা উপরে করার চেষ্টা করি। আমরা এটাকে আমি কি করলাম? উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম। হচ্ছে যে আমাদের 20 মাইনাস 22.5 0.22.5 কত বুঝে গেছে? হোল স্কয়ার ইনটু 0.25 প্লাস 20 মাইনাস 0.22.5 হোল স্কয়ার ইনটু 0.5 প্লাস এটা আমি নিচে দিয়ে লিখি প্লাস 12 মাইনাস 0.22.5 হোল স্কয়ার ইনটু 0.25। এই সবটাকে আমরা করার পর আমাদের আলাদা আলাদা করার পর আমাদের যে মানটা আসবে দেখো, আমাদের আসবে 1.56 প্লাস পরে আসবে আমাদের
28.125 প্লাস 39.06। তাহলে এই হচ্ছে যে আমাদের কাজ। তাহলে এখানে আমাদের আসতেছে কত, আমাদের আসবে হলো এই পুরোটা করে আমরা বর্গমূল করলে আমাদের আসবে 8.29%। আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব x এর বিভেদাঙ্ক আমরা নির্ণয় করব। বিভেদাঙ্ক coefficient variance x, standard deviation of x, average return of x into 100. তাহলে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, আমাদের কত এক্সপেক্টেড রিটার্ন অফ x বা এভারেজ রিটার্ন আমরা যেটা দেন এখানে। তাহলে আমাদের এখানে প্রথমটা আসছে কত, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 8.29 আর আমাদের আসছে 22.5 ইন্টু 100। তাহলে 3.284%। তাহলে আমরা y এর বিভেদাঙ্ক পেয়ে গেলাম, x এর বিভেদাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা y এর বিভেদাঙ্কটা একটু বের করে নিই। y এর বিভেদাঙ্ক coefficient variance of y আদর্শ বিচ্যুতি বাই প্রথমটা আমরা পেলাম কত, 10.8 আর 24.25 সমান সমান আমরা পেলাম 44.54%। তাহলে আমরা কোনটাতে বেশি পেলাম? আমরা y তে ঝুঁকি বেশি পেলাম 44.54, আর হচ্ছে যে আমাদের x এ হচ্ছে যে আমাদের 36.84। তাহলে কোনটাতে আমাদের বেশি? আমাদের বেশি হচ্ছে যে y তে। তার মানে y তে কি আমাদের ঝুঁকি বেশি, তাহলে ওই ব্যক্তির জন্য বাটা কোম্পানির ব্যবস্থাপকের জন্য y তে বিনিয়োগ করা কি উচিত হবে? উচিত হবে না। এটা তার জন্য কি উচিত হবে না, আর এটা তার জন্য কি উচিত হবে, কারণ এখানে ঝুঁকিটা কম, এখানে বেশি। তাহলে আমরা কি করতে হবে? x নাম্বার আমাদেরকে বিনিয়োগ করতে হবে। তাহলে আজকে মানে এটা হচ্ছে যে আমরা করলাম প্রবাবিলিটি দিয়ে করলাম। এখন আমরা একটা প্রবাবিলিটি ছাড়া করব। বুঝাইতে পারলাম? আমরা এখন সেম ব্যক্তির সব কিছু সেম, জাস্ট আমাদের এখানে কিনা আমরা শুধু চেঞ্জ করি। বছর, আয়ের হার, উনিশ 2020 20%, এখানে 30%, 10%,
15%। এখানে হচ্ছে যে আমাদের 35%, এখানে আমাদের 12%। আমাদের সব সেম জিনিস। আমাদেরকে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পে দাম কত। এই 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বিবেচকের বিবেচনা তার জন্য কোনটিকে উচিত। এই হচ্ছে যে আমার মেইন কথা। আমার কোনটিতে বিনিয়োগ করা উচিত, এটা হলো যে মেইন কথা। দেখা সব কিছু ঠিক আছে, জাস্ট কি চেঞ্জ হয়ে গেল, আমার প্রবাবিলিটি নাই, আর্থিক অবস্থা দেওয়ার সাল উল্লেখ করা আছে, বাকি সংখ্যাগুলো কি সব চেঞ্জ আছে, কোম্পানির নাম চেঞ্জ হয়েছে, কথাবার্তা সবই একই। তাহলে এখন আমাদেরকে আসলে এই অঙ্কটা আমাদেরকে করে দিতে হবে। এটা তোমাদের SW তোমরা বাসায় সবাই করবে। বাসায় যদি এটা না করো তাহলে পারবা না। তাহলে আমি একটু ক্লু দিয়ে দিই, যেমন হচ্ছে যে ধরো এই অঙ্কটার মধ্যে যখন আমাদেরকে পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বের করতে বলা হয়েছে, এখন পরিমিতি বা আদর্শ বিচ্যুতি একই কথা, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই বলবো একই কথা। তাহলে পরিমিতি ব্যবধান করতে গেলে আমাদের কি লাগবে, এক্সপেক্টেড রিটার্ন লাগবে। এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা বের করতে যাই, যেটা এখানে কি নাই, প্রবাবিলিটি নাই, সামেশন পি আর আই বাই হচ্ছে যে কি এম কাজ। আদর্শ বিচ্যুতি যখন আমি বের করতে যাব তখন আমার সূত্র কি, expected return Rn minus average return whole square n minus 1। প্রবাবিলিটি নেই, কথা বুঝে গেছে। এই সূত্র দিয়ে এখন আমরা কাজ করব এবং বিভেদাঙ্ক আমাদের যেভাবে আছে বিভেদাঙ্ক আমরা ওইভাবেই করব, কথা বুঝে গেছে। এখানে n কথা প্রশ্ন হচ্ছে স্যার n এর মান কি হবে, n এর মান হচ্ছে যে n মানে কি নাম্বার অফ ইয়ার হবে, তাহলে n এর মানটা কি হবে, কয় বছর, 3 বছর কথা বলতে, তাহলে n এর মান কত হবে, 3 হবে, কথা বোঝা গেছে। এই অনুরূপভাবে এই পুরো কাজটি আমরা করব। তাহলে এটা গেলে 1 নম্বরের কাজ। যদি আমি দেখি 2 নম্বরের কাজ এসে আমার কি লাগবে, বাড়তি জিনিস। বাড়তি জিনিস হলো আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স লাগবে a এর এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স b এর। তা আমরা এটা সহজ জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন a average return of a into 100 and coefficient of variance যদি আমরা করতে যাই, standard deviation of a b তারপরে average return of b। এই 2 নম্বর কাজ কি, আমার এই জিনিসটা বাড়তে লাগবে এবং আমার বাড়তে লাগবে কি আরেকটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আদর্শ প্রত্যাশিত আয় হার এবং বিবেচনা করতে হবে। এই জিনিসগুলো আমাদের বেশি কাজ। তাহলে আমরা কি পারবো না, অবশ্যই পারা উচিত সবার, এবং কোনোভাবে যাতে আমরা এটা মিস না করি। অর্থাৎ প্রবাবিলিটি থাকলে কি হবে আর প্রবাবিলিটি না থাকলে কি হবে, এই জিনিসটাই আমাদেরকে আসলে কি বুঝতে হবে। আর যদি এইটা আমরা না বুঝি তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, মুশকিল হবে।
তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারে আমরা মোটামুটি অনেকগুলো কাজ করেছি, আর আগামী ক্লাসে আমরা আসলে যে কাজটি করব, আমরা একটু পোর্টফোলিওতে কাজ করব। পোর্টফোলিওতে যখন আমরা বিনিয়োগ করতে যাব, তাহলে আমরা দেখব যে আমরা বাজার ঝুঁকি কিভাবে নির্ণয় করতে হয় এগুলো একটু দেখব। সিএপিএম মডেল কিভাবে আমাদেরকে কাজ করতে হয়, আমরা এই চ্যাপ্টারে আমরা আর কিছু কাজ করব, যেমন আমাদেরকে সিএপিএম মডেল করতে হবে। আগামী দিন থেকে তোমাদের হয়তো এই মাসটাতে ক্লাস হবে না, আমাদেরকে সিএপিএম মডেল আমরা বের করব। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদেরকে বের করতে হবে। এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমাদেরকে বের করতে হয়। হ্যাঁ, সিএপিএম মডেল আমাদেরকে কাজ করতে হয়। রিটার্ন যখন আমরা বের করব, রিটার্ন আয়ের হার যখন আমরা বের করব, তখন আমাদের রিস্ক ফ্রি প্লাস আমাদের মার্কেট রিস্ক RM মাইনাস RF ইন্টু কি আমাদের বেটা। এই কাজটা এটা আমরা কি সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আমরা ব্যবহার করে আর্থিক সিদ্ধান্তটা নিয়ে থাকি কিসের ক্ষেত্রে? বিনিয়োগের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা বের করব, অর্থাৎ পোর্টফোলিও আমরা করব। পোর্টফোলিও করতে গিয়ে আমাদের রিটার্ন অফ পোর্টফোলিও আমরা বের করব, ওয়েটেড 1 ইন্টু আমাদের রিটার্ন 1 প্লাস ওয়েটেড 2 ইন্টু রিটার্ন 2। এইভাবে আমরা কাজ করে যাবে রিটার্ন এন। এইভাবে আমাদেরকে আমরা কাজ করে যে কয়টা আমাদের আসবে এই কয়টা আমরা কাজ করব। এ থাকলে এ হবে, বি থাকলে বি হবে, সি থাকলে আমাদের সি হবে। যে পোর্টফোলিও ঝুঁকিটা আমরা কীভাবে বের করব? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড পোর্টফোলিও ঝুঁকি আমরা বের করব। স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও দেখে আমরা কীভাবে বের করব। WA স্কয়ার স্ট্যান্ডার্ড ডিভিশন A স্কয়ার, WB স্কয়ার স্ট্যান্ডার্ড ডিভিশন B স্কয়ার প্লাস 2 WA WB স্ট্যান্ডার্ড ডিভিশন অফ A স্ট্যান্ডার্ড ডিভিশন অফ B। কথা বুঝতে পারছি? এই হলো যে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। এই পোর্টফোলিওর মধ্যে কি আমরা এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ। ওয়াইটেড আমরা কিভাবে বের করব? ওয়াইটেড আমাদেরকে বের করতে হবে। ওয়াইটেড আমরা বের করব সাধারণত কোম্পানির বিনিয়োগ এবং মোট মূলধন দ্বারা। কোম্পানির বিনিয়োগ এবং কি দ্বারা? মোট মূলধন দ্বারা। মোট মূলধন যা হবে তা দিয়ে যদি মোট মূলধন যা হবে, আর যদি প্রকল্প দুটো হয়, কথা বলে প্রকল্প এ প্রকল্প বি, এটাতে 50,000, এটাতে 50,000, টোটাল কত বিনিয়োগ? 1 লক্ষ টাকা। এটা মূলধন না, এটা মূলধন। এখন আমরা ওয়াইটেড কিভাবে বের করব? ওয়াইটেড আমরা যদি দেখি কথা এ বের করব, ওয়াইটেড এ বের করব, তাহলে কি করব আমরা? প্রকল্পের বিনিয়োগ কত করছে? 50,000, আর মোট বিনিয়োগ কত? 1 লক্ষ। এই 1 লক্ষ দিয়ে আমরা 50,000কে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা আমাদের ওয়াইটেড বের হয়ে যাবে। যদি ওয়াইটেড আমাদের দেয়া থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে না, আর যদি ওয়াইটেড আমাদেরকে দেয়া না থাকে তাহলে আমরা বের করে নিতে হবে। এই কাজটা আমরা করব হচ্ছে যে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এবং তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।